কর্মস্থল বোলপুর হলেও পুরুলিয়ার সঙ্গে তার প্রাণের বন্ধনটি আজও ছিন্ন হয়ে যায়নি। তাই তো বিশ্ববিদ্যালয়ের কাজের ফাঁকে তিনি আজও ছুটে আসেন তার শৈশবের বেলাভূমিতে, আমাদের বিদ্যাপীঠে। এমনকি তার সদ্য প্রকাশিত উপন্যাসটির পটভূমিও সীমান্তবঙ্গের বর্তমান ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়া। আরও নির্দিষ্ট করে বললে পুরুলিয়ার তিনটি প্রাচীন জনপদ, কাশীপুর, আদ্রা ও পুরুলিয়া শহর। অধ্যাপক বিশ্বজিৎ রায়। আর কথা নয়, এবার তার কথা শোনবার পালা। আরেকটি ঘোষণা, অধ্যাপক রায়ের বক্তৃতার পরে একটি ছোট্ট প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে। সেখানে বিদ্যাপীঠের ছাত্র ভাইরা এবং সম্মাননীয় শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত আছেন তারা প্রশ্ন করবার সুযোগ পাবে। আমি ডেকে নিচ্ছি অধ্যাপক শ্রী রায়কে। আগামীকাল মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগের দিন এখানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে আমি স্মরণ করব পুরুলিয়ার ভাষা আন্দোলনের কর্মীদের। সচরাচর এমন সুযোগ ঘটে না, এই সুযোগ আজকে ঘটেছে, সেজন্য আমি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছি। আমাদের এই স্বাধীন ভারতবর্ষে বাংলা ভাষার জন্য কিছু আন্দোলন হয়েছিল নানা কারণে। আমরা অনেক সময় সেই আন্দোলনগুলির সম্পর্কে সচেতন নই। এখানে বলে রাখা ভালো যে কোনো একটি ভাষা যখন আত্মপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তখন তার পেছনে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের প্রতি বিরোধিতার বাসনাই প্রবল হয়ে ওঠে। বস্তুতপক্ষে কোনো ভাষাই কোনো ভাষার শত্রু নয়। পুরুলিয়ার ভাষা আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তারা হিন্দি ভাষার আধিপত্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন। হিন্দি ভাষার প্রতি তাদের কিন্তু কোনো বিরাগ ছিল না। এটা সবসময় আমাদের মনে রাখা উচিত। বাংলাদেশে যারা, তখন তো বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তানে যারা বাংলা ভাষার পক্ষে দাঁড়িয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, তারা আসলে অন্য একটি ভাষার আধিপত্যকামিতার বিরোধিতা করেছিলেন। সেই ভাষার প্রতি কিন্তু তাদের বিরাগ ছিল না। এটা আমাদের সবার চেয়ে আগে মনে রাখা দরকার। প্রতিটি ভাষাই, পৃথিবীতে মানুষের যে ভাষা, বিভিন্ন ভাষা, প্রতিটি মানব ভাষাই কিন্তু নিজ গুণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একজন মানুষ যখন নিজের ভাষাকে ভালোবাসেন, তখন কিন্তু তার অর্থ এই নয় যে অন্য ভাষার প্রতি তিনি কোনো বিরাগ পোষণ করেন। এটা ভাষার ক্ষেত্রে সত্য, এটা স্বদেশের ক্ষেত্রেও সত্য। মনে রাখতে হবে, যখন আমি আমার স্বদেশকে ভালোবাসি, তার অর্থ এই নয় অন্য দেশকে আমি শত্রু বলে মনে করি। এজন্য যারা ভাষা চিন্তক, স্বদেশ চিন্তক, তারা সবসময় মনে করিয়ে দেন যে স্বাদেশিকতা ও উগ্র জাতীয়তাবাদ এক নয়। তারা মনে করিয়ে দেন ভাষার প্রতি ভালোবাসা আর ভাষার আধিপত্য প্রতিষ্ঠা দুই এক নয়। যে কোনো মানবতাবাদী মানুষ উগ্র জাতীয়তাবাদের বিরোধী, যে কোনো মানবতাবাদী মানুষ ভাষার আধিপত্যকামিতার বিরোধী, যে কোনো মানবতাবাদী মানুষ ধর্মীয় সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরোধী। তারা কিন্তু কেউই ভাষা, ধর্ম, সংস্কৃতি, দেশ এর বিরোধী নন। আমার আজকের কথার শুরুতে একেবারে সাবধান বাণীর মতো এই কথাগুলি আমি উচ্চারণ করলাম, কারণ
পুরুলিয়ার ভাষা আন্দোলন নিয়ে আমি যখন কথা বলবো, সেই ইতিহাসের দিকে যখন আমি তাকাবো, তখন সেখানে হিন্দি ভাষার আধিপত্যবাদের বিরুদ্ধে পুরুলিয়ার বঙ্গভাষীরা সচেতন হয়েছিলেন। তাদের সচেতনতা হিন্দি ভাষার বিরোধী সচেতনতা নয়, হিন্দি ভাষার আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সরবতা। এখানে আমি আর একটা টিকা যোজনা করব যে অনেক সময় কিন্তু বাংলা ভাষা অন্য ভাষার প্রতি আধিপত্য বিস্তার করতে চেয়েছে, তখন একইভাবে অন্য ভাষার মানুষেরা বাংলা ভাষার আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই ভুল স্বয়ং রবীন্দ্রনাথেরও হয়েছিল। রবীন্দ্রনাথ ভাষা বিচ্ছেদ বলে একটি প্রবন্ধ লিখেছিলেন এবং সেই প্রবন্ধে তিনি দাবি করেছিলেন ওড়িয়া ভাষা এবং অহমিয়া ভাষা তারা বাংলার উপভাষা মাত্র। তাদের ভাষিক আত্মপরিচয় ত্যাগ করে তারা যদি বাংলা ভাষার মধ্যে নিজেদেরকে মিশিয়ে দেয় তাহলে দেশের লাভ। স্বভাবতই রবীন্দ্রনাথের এই আধিপত্যকামী দাবির বিরুদ্ধে অহমিয়া এবং ওড়িয়া ভাষার মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। লক্ষ্মীনাথ বেজবরুয়া, তিনি ঠাকুরবাড়ির জামাতা, তিনি রবীন্দ্রনাথের সঙ্গে তীব্র বিতর্কে অগ্রসর হন এবং রবীন্দ্রনাথ তাঁর চিন্তার ভুল বুঝতে পারেন এবং স্বীকার করে নেন যে অহমিয়া এবং ওড়িয়া এই দুটি ভাষার নিজস্ব স্বাধিকার এবং স্বাতন্ত্র্য আছে, কখনোই তাদের মানুষের ওপর বাংলা ভাষা চাপিয়ে দেওয়া উচিত নয়। ফলে এ কথাটাও আমাদের মনে রাখতে হবে যে ভুল পুরুলিয়ার বাঙালিদের ওপর হিন্দিভাষীরা করতে চেয়েছিলেন, সেই ভুল কখনো বাংলাভাষীরাও করেছিলেন, করবার কথা ভেবেছিলেন এবং নিজেদের সংশোধন করে নিয়েছিলেন। ইতিহাসের এই সাক্ষ্য আমাদের এই জন্যই মনে রাখতে হয়, কারণ অনেক সময় আমরা আমাদের ভাষার অহমিকায় অন্য ভাষার থেকে নিজেদেরকে বড় বলে মনে করি। এটা ঠিক নয়। প্রতিটি মানব ভাষাই অসম্ভব সামর্থ্যের অধিকারী, কারণ প্রতিটি মানব ভাষাই পারে সীমিত ধ্বনি এবং এক অর্থে সসীম শব্দভাণ্ডার দিয়ে অসীম বাক্য তৈরি করতে। এবং এই যে অসীম বাক্য সে সৃষ্টি করতে পারে, সৃজন করতে পারে, এর ওপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানব ভাষার শিল্প, সাহিত্য, সংস্কৃতি। নতুন নতুনভাবে তা সৃষ্টি হয়, সৃজন হয়। এবার চলে যাই মূল কথায়। কি হয়েছিল সেদিন পুরুলিয়ায়? মনে রাখতে হবে, এখন আমরা পশ্চিমবঙ্গের অন্তর্গত যে জেলাটিকে পুরুলিয়া বলে চিনি, তার অতীত জঙ্গলভূম, মানভূম এবং বিহার, এই তিনের মধ্যে নিহিত আছে। বিহারের অন্তর্গত ছিল পুরুলিয়া। জঙ্গলভূম ভেঙে ঔপনিবেশিক সরকার বিহার প্রদেশ তৈরি করেছিলেন এবং স্বাধীনতার পর যখন পুরুলিয়ার বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করলেন, এই ভাষা আন্দোলন স্বাধীনতার পরেই যে শুরু হলো তা নয়। বিহার প্রদেশের যখন থেকে সৃষ্টি তৈরি করা হলো, তখন থেকেই দেখা যাচ্ছিল যে এই বিস্তৃত অঞ্চলের বাঙালিরা তাদের ভাষা সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং ক্রমশ সেই নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছিল। ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে ইংরেজরা তাদের সুপরিকল্পিত নীতির মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এবং বিভিন্ন ভাষার মানুষের মধ্যে এক ধরনের যুযুধান সম্পর্ক তৈরি করতে চাইছিলেন। সেই ফাঁদে আমরা নানাভাবে পড়েছিলাম। পুরুলিয়ার ক্ষেত্রে যেটা হলো সেটা হলো এই যে এই বিস্তীর্ণ যে অঞ্চল, সেই অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ খনি সম্পদে। ফলে এই খনি সম্পদের অধিকার সবাই
নিজেদের হাতে রাখতে চায়। পরাধীন ভারতবর্ষে একরকমভাবে এবং স্বাধীন ভারতবর্ষে আরেক রকমভাবে এই বিস্তীর্ণ খনি অঞ্চলের অধিকার রাখতে চাইছিলেন প্রাদেশিক সরকার। এখন এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই বিস্তীর্ণ অঞ্চলে বাংলা ভাষীর অসংখ্য মানুষ ছিলেন এবং যখন পুরুলিয়া বিহারে ছিল তখন এই পুরুলিয়াকে কেন্দ্র করে আমরা খেয়াল করলে দেখব নানাভাবে বাংলা ভাষার চর্চা হয়েছে। এবং বাংলা ভাষার চর্চা হওয়ার কারণ দেখা যাবে যে পুরুলিয়াতে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এখানে আইন আদালতের জন্য কোর্ট গড়ে উঠেছে, এখানে শিক্ষিত খ্রিস্ট ধর্মাবলম্বী যে সম্প্রদায় ছিলেন তারা একরকম করে বাংলা ভাষার চর্চা করতেন। এখানকার রাজদরবারগুলিতে, স্থানীয় রাজদরবারগুলিতে সংস্কৃত ভাষার চর্চা হতো এবং বৈষ্ণব ভাবাপন্ন নানা রকম সাহিত্যের চর্চা হতো। এই প্রতিটি উপাদানই একরকম করে এই অঞ্চলে বাংলা ভাষার বিস্তার ঘটিয়েছিল। বাংলা ভাষার নানা রকম কাজ এখানে হতো। এখানে যাদের মুখের ভাষা বাংলা তা বাদ দিয়েও নানা জনজাতির মানুষ ছিলেন। তাদের প্রত্যেকের নিজস্ব ভাষা ছিল। অনেকের ভাষা ছিল, লিপি ছিল না। অনেকের ভাষা নিয়ে অনেক দূর পর্যন্ত তারা অগ্রসর হয়েছিলেন। আবার অনেক জনজাতি তার ভাষার সম্ভাবনাকে যথেষ্ট কাজে লাগাতে পারেননি। এই অঞ্চলে বাংলা এবং হিন্দি এই দুই ভাষার মানুষেরা যখন আস্তে আস্তে আত্মপ্রকাশ করছিলেন তখন এই জনজাতির মানুষেরা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বা হিন্দি এটাকে গ্রহণ করবার কথা ভাবছিলেন। এবং দেখা যাচ্ছিল যে পুরুলিয়ার ক্ষেত্রে জনজাতির মানুষেরা বাংলা ভাষার সঙ্গে একাত্মতা বোধ করছিলেন, বাংলা ভাষা তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে তারা গ্রহণ করছিলেন। এই রকম একটি পরিস্থিতিতে বিহারের বাঙালিরা ক্রমশই খেয়াল করলেন যে দেশ যখন স্বাধীন হলো তখন আমরা স্থির করেছিলাম যে যে সমস্ত প্রদেশে বিভিন্ন ভাষার মানুষেরা প্রধান সেই ভাষার মানুষদের অনুযায়ী সেই প্রদেশগুলোকে বিভাজিত করা হবে। ফলে যেখানে দেখা গেল যে ওড়িয়া ভাষা প্রধান সেটা উড়িষ্যা, অহমিয়া ভাষা যেখানে প্রধান সেটা অসম, বাংলা ভাষা যেখানে প্রধান সেখানে পশ্চিমবঙ্গ। কিন্তু প্রশ্ন হলো এরপরে অন্য প্রদেশে যারা রয়েছেন বিপুল সংখ্যক বাঙালি যারা প্রাদেশিক সীমায় বিহারের অন্তর্গত হলেন বা যারা প্রাদেশিক সীমায় অসমের অন্তর্গত হলেন, এই মানুষগুলি কি সেখানেই থেকে যাবেন না তাদের অঞ্চলগুলি ভাষার ভিত্তিতে বঙ্গের অন্তর্গত করা হবে? এই প্রশ্নটি মাথাচাড়া দিল। এবং পুরুলিয়ার ক্ষেত্রে প্রশ্নটি তাহলে ছিল এই যে মানভূমের যে বড় অংশ বাঙালিদের প্রায় সেই সময় 4 লক্ষ বাঙালি বলতে বোঝাচ্ছি কিন্তু যারা বাংলা ভাষা ব্যবহার করেন। বাঙালি বলতে আমি কোনো ধর্মীয় আত্মপরিচয়কে বোঝাচ্ছি না। প্রশ্ন হলো যে এই বাঙালিরা তাদের ভাষা নিয়ে কোথায় থাকবেন? বিহারে থেকে যাবেন নাকি বঙ্গদেশের সঙ্গে তারা যুক্ত হবেন? এবং স্বভাবতই আরেকটি প্রশ্ন উঠল, জনজাতির মানুষজন তারা দ্বিতীয় মাতৃভাষা হিসেবে কোন ভাষাকে গ্রহণ করবেন, বাংলা ভাষা না হিন্দি ভাষা? প্রশ্নটা এরকম করে তোলবার অর্থ ছিল না, তার কারণ তার আগেই এই জনজাতির মানুষজন একরকম করে বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে গ্রহণ করছিলেন। এটা যদি স্বীকার করে নেওয়া যায় তাহলে স্বভাবতই এই জেলাটিকে, এই অংশটিকে বিহার থেকে বিচ্ছিন্ন করে যে যুক্তিতে বাংলা ভাষা প্রধান অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গকে আলাদা একটা প্রদেশ হিসেবে গড়ে তোলা হয়েছে, সেভাবেই এই জেলাটিকেও পশ্চিমবঙ্গের অন্তর্গত করে দেওয়া উচিত। অর্থাৎ বিহারের যে অংশগুলোতে প্রধানত বাঙালিরা থাকেন সেই অংশগুলোকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া উচিত। কিন্তু দীর্ঘদিন ধরে বিহারে
যারা সেই সময় রাজনৈতিক ক্ষমতায় ছিলেন তারা চাইছিলেন না এই অঞ্চলের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি হোক। তারা উল্টো দিকে একটা কাজ করার চেষ্টা করছিলেন যে এই অঞ্চলের মানুষের বাংলা ভাষা যাতে স্তব্ধ হয়ে যায় সেই চেষ্টা করা হোক। তাহলে ঘটনাটা কিন্তু একই। এটাকেই তো আমরা এতক্ষণ ধরে ভাষার আধিপত্য বলছিলাম। যে যুক্তিতে রবীন্দ্রনাথ ভুল করে বলছিলেন ওড়িয়া এবং অহমিয়া এই দুই ভাষার মানুষজন তাদের ভাষা ছেড়ে দিয়ে বাংলা ভাষা গ্রহণ করুন, যে যুক্তিতে পূর্ব পাকিস্তানে বলা হচ্ছিল যে বাংলার ওপরে উর্দু কায়েম করা হবে, প্রায় সেই একই যুক্তিতে এখানে বলা হচ্ছিল যে এখানে বাংলা ভুলে গিয়ে হিন্দিকে গ্রহণ করতে হবে। যখনই এই ভাষার আধিপত্য মাথাচাড়া দিয়েছে তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই আধিপত্যের দুটো চেহারা হতে পারে, একটা হচ্ছে সাংস্কৃতিক আধিপত্য আর একটা হচ্ছে সাংস্কৃতিক আধিপত্যের সঙ্গে রাজনৈতিক আধিপত্য। আমি এই আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য আমার রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছি, যেটা পূর্ব পাকিস্তানে ঘটেছিল। রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথ একরকম করে কথাটি উচ্চারণ করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ কেন এই ভুল করেছিলেন? ভুল করবার একটা কারণ ছিল। তিনি দেখেছিলেন যে ইংল্যান্ডে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এই সমস্ত অঞ্চলগুলি তাদের স্থানিক ভাষা এবং বৈশিষ্ট্যকে এক অর্থে ভুলে গিয়ে এক ধরনের ঐক্যের মধ্যে দিয়ে শক্তিশালী হয়ে উঠছেন। এটাকে রবীন্দ্রনাথ বলছিলেন স্বাদেশিক মাহাত্ম্য। কিন্তু সেটা যে আমাদের দেশে সম্ভব নয় সেটা রবীন্দ্রনাথ বুঝতে পারলেন, এবং বুঝতে পারলেন বলেই অনেক পরে রবীন্দ্রনাথ বাংলা ভাষা পরিচয় বলে একটি বই যখন 30-এর দশকে লিখলেন, তখন তিনি বললেন যে আমাদের দেউরিতে, ভারতবর্ষ বহু ভাষার দেশ, আমাদের দেউরিতে এমন একটা প্রদীপ জ্বলুক যাতে আমরা পরস্পরের সঙ্গে একই আলো বিনিময় করে নিতে পারি। আমাদের একটা সংযোগের ভাষা লাগবে, সেটা কাজের ভাষা, সংযোগের ভাষা। কিন্তু তার জন্য আমরা ঘরে ঘরে আমাদের প্রদীপ নিভিয়ে দিতে পারি না। সেই ঘরের প্রদীপ আমাদেরকে সুজলা সুফলা করবে, সেটা আমাকে জ্বালিয়ে রাখতে হবে, এবং সেই ঘরের প্রদীপ যেন উজ্জ্বল হয়ে ওঠে সেটাই আমাদের চাহিদা। এখন এই যে রবীন্দ্রনাথের উপলব্ধি, এই উপলব্ধি যথার্থ উপলব্ধি বিহারের অন্তর্গত পুরুলিয়ার মানুষজন, বাঙালি মানুষজন দেখতে পারলেন যে তাদের উপরে শুধু সাংস্কৃতিক আধিপত্য হিসেবে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে তা নয়, রাজনৈতিক আধিপত্য হিসেবে যাতে এই সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা পায় তার প্রশাসনিক চেষ্টাও চলছে। এর বিরুদ্ধে সেই সময় তীব্র আন্দোলন করতে শুরু করলেন যারা, তারা গান্ধীবাদী একটি রাজনৈতিক দল, লোকসেবক সংঘ। এখানে মনে রাখতে হবে যে ভারতীয় রাজনীতিতে গান্ধী আশ্চর্য এক নীতির রাজনীতি অনুশীলন করেছিলেন। গান্ধী তার জীবনের শেষ পর্বে যখন নোয়াখালীতে অসম্ভব দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গার মধ্যে তিনি হেঁটে যাচ্ছেন, হিন্দু মুসলমান দাঙ্গা থামানোর চেষ্টা করছেন, আর শেষ মুহূর্তে তিনি বাংলা ভাষা শিক্ষা করার চেষ্টা করছেন, শিখতে চাইছেন। গান্ধী যখন এদেশে এলেন, ভারতীয় রাজনীতিতে যোগ দিলেন, তখন গান্ধী হিন্দি জানেন না, হিন্দি তার নিজের ভাষা নয়। তিনি এসে হিন্দি ভাষার মাধ্যমে সাধারণের পাশে দাঁড়ালেন। মনে রাখতে হবে যে হিন্দি ভাষার অন্য একটা গভীর সংযোগের দিক আছে। ক্ষিতিমোহন সেন তিনি যখন শান্তিনিকেতনে এলেন, ক্ষিতিমোহন সেন হিন্দি জানতেন, ভালো হিন্দি জানতেন, তার বেনারসের অতীত থেকে হিন্দি জানতেন, এবং সেই হিন্দির মাধ্যমে ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথের কাছে মরমিয়া ভক্তি সাহিত্যের নিদর্শন তুলে ধরলেন। দাদু, কবির এদের যে পদাবলী রবীন্দ্রনাথ হিন্দি জানতেন না, ক্ষিতিমোহনের কাছ থেকে সেটা শিখছেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে হিন্দি ভবন প্রতিষ্ঠা করেছেন, সেখানে হাজারী প্রসাদ দ্বিবেদী এসেছেন।
হাজারীপ্রসাদ দ্বিবেদী হিন্দির মাধ্যমে মানবতার এক বিশেষ চরিত্র তৈরি করছেন। আমাদের যখন একেবারে জনগণের আন্দোলন হয়েছে, সাধারণের জন্য আন্দোলন হয়েছে, তখন আমরা জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছি। ফলে হিন্দি ভাষার একটা চরিত্র আছে, এবং মনে রাখতে হবে যে হিন্দি ভাষার একটা বড় চালচিত্র হচ্ছে যে সেটা সাধারণের ভাষাও, এবং হিন্দি ভাষার মধ্যে নানা ভেদ আছে। সংস্কৃতাই তো হিন্দি সবাই বলেন না। এখন হিন্দির এই ভূমিকাটুকু কিন্তু এই যারা আন্দোলন করছেন তাদের সকলের কাছে খুব পরিষ্কার ছিল। তা সত্ত্বেও তারা হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেন। কি করা হলো? প্রশাসন কি করছিল? আমি ছোট্ট একজনের কথা আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন যে প্রশাসন কি করছিল। আমি একজন অন্ধ মানুষের কথা বলবো, যে অন্ধ মানুষটি এই হিন্দি বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল। এখন হিন্দি বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল কেন, কিভাবে যোগ দিয়েছিল তারা? দেখা যাবে যে পুরুলিয়ায় লোকসেবক সংঘ দুভাবে এই হিন্দি বিরোধী আন্দোলনকে তীব্র করে। একদিকে হচ্ছে তাদেরকে যুক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হয় যে শুধু বাঙালিদের ভাষা বাংলা নয়, যারা এখানকার জনজাতি তাদের ভাষাও বাংলা। 1955 সাল লোকসভায় দুজন বক্তৃতা দিলেন লোকসেবক সংঘের। একজনের নাম ভজহরি মাহাতো আর আরেকজনের নাম সত্যেন মাঝি। সত্যেন মাঝি জনজাতির প্রতিনিধি, আর ভজহরি মাহাতো লোকসেবক সংঘ থেকে জয়লাভ করেছেন। তারা দুজনেই বাংলায় কথা বললেন। আমাদের মনে পড়ে যাবে যে রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ইংরেজি ছেড়ে বাংলায় কথা বলেছিলেন, এবং এরা বললেন যে তাঁরা দুজনেই খুব, মুক্তি পত্রিকাতে লেখা হলো যে এরা ওজস্বী বাংলায় নিজেদের দাবি প্রতিষ্ঠা করেছেন। তারা বললেন যে জনজাতির মানুষ দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় কথা বলছেন, বাংলা ভাষাকে গ্রহণ করেছেন, বাংলা তাদের দ্বিতীয় মাতৃভাষা। সুতরাং এই যে পুরুলিয়া এবং মানভূমের বাংলাভাষী অঞ্চল, তাতে কিন্তু জনজাতির মানুষজন হিন্দির পক্ষে যাচ্ছেন না, তারা বাংলার পক্ষেই যাচ্ছেন। এবং এখানে আর একটা কাণ্ড হলো যে তারা, এই যে যারা জনজাতির মানুষ, তারা বাংলার যে চর্চা করতে শুরু করলেন, পুরুলিয়ায় সেই সময় দু ধরনের বাংলা আমরা ব্যবহৃত হতে দেখি। এক ধরনের বাংলা যেটা আমি বললাম, ওই ভদ্রলোকরা তৈরি করেছেন শিক্ষার মাধ্যমে, যে বাংলা জ্ঞান চর্চার বাংলা, যে বাংলা পড়াশোনার বাংলা, যে বাংলার লিখিত রূপ আমরা পাচ্ছি। এবং আপনারা যদি 1955 সালে সেই সময়কার পুরুলিয়ার পৌরসভার নানা নোটিশ এবং বিজ্ঞপ্তি দেখেন, তাহলে দেখবেন কি চমৎকার কাজের বাংলা তৈরি করা গেছে। এখন তো আমরা অনেক সময়ই যেটা করি যে বাংলা ভাষায় কোনো একটা কাজের কথা প্রকাশ করতে পারি না। তারা এই কাজের বাংলা, যাতে যে কথাটা বলতে চাইছি সেটা কাজের বাংলায় প্রকাশ করা যায়, সেটা করতে পেরেছিলেন। খুব সুন্দর নোটিশ, এত ভালো বাংলা সচরাচর আমি কিন্তু পৌরসভায় বা সরকারি কাজে আজকাল দেখতে পাই না। ফলে এই একটা বাংলা তৈরি করা হয়েছিল। আর জনজাতির মানুষজন যখন বাংলা বলছেন, তখন তারা তাদের ভাষার শব্দ, তাদের উচ্চারণের মাধ্যমে আরেকটা বাংলা তৈরি করছেন, যেটাকে আমরা বলি মানভূমি বাংলা। এই দুটোই কিন্তু সহাবস্থান করছে। পুরুলিয়ার বাংলা বলতে শুধুমাত্র কিন্তু মানভূমি বাংলা নয়। মনে রাখবেন যে এই লোকসেবক সংঘের যিনি আদি পুরুষ নিবারণচন্দ্র দাশগুপ্ত, তিনি মাস্টারমশাই, জেলা স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। তিনি পূর্ববঙ্গ থেকে এসেছেন। তিনি ক্ষিতিমোহন সেনের আত্মীয়, এবং তিনি এখানে এসে মানভূম শব্দটার একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মানভূম মানে হচ্ছে মানব ভূম। এখানে বিভিন্ন মানুষ রয়েছেন, এটা সমস্ত মানুষের ভূমি। এখানে কোনো মানুষ কোনো মানুষের সঙ্গে আধিপত্যের সম্পর্কে যাবে না। ভদ্রলোক বাঙালি এসে এখানে সাধারণ মানুষেরও কখনো না হয়। ফলে এখানে দু ধরনের বাংলা তৈরি হয়ে যাচ্ছিল। একটা বাংলা যেখানে একেবারে কাজের বাংলা, মান্য বাংলা, যেটা জ্ঞানের বাংলা, আর তার পাশাপাশি দেখা যাচ্ছিল আরেকটা বাংলা যেটা মানভূমি বাংলা। বাংলার সঙ্গে নিজেদের শব্দ মিশিয়ে চমৎকার একটা ভেদ তৈরি করা হচ্ছিল, যেই বাংলার সঙ্গে কিন্তু এই মান্য বাংলার কোনো লড়াই ছিল না।
যখন বাংলা ভাষার পক্ষে আন্দোলন শুরু হলো, তখন দেখা গেল যে তারা টুসু সত্যাগ্রহ করলেন। টুসু পরব এবং টুসু গান এখানে খুবই প্রচলিত, এবং একটু আগে আজকে যে গান এখানে গাওয়া হলো, যখন বঙ্গভঙ্গ হয়েছিল রবীন্দ্রনাথ ঠিক একই কাজ করেছিলেন। রবীন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সাংস্কৃতিকভাবে যাতে বাঙালিকে এক করা যায় তার জন্য রবীন্দ্রনাথ অজস্র গান লিখেছিলেন, এবং সেই গানে তারা বাউলের সুর ব্যবহার করেছিলেন। কারণ তিনি জানতেন যে এই লোকায়ত বাউলের সুরে তার বাণী যদি তিনি স্থাপন করেন তাহলে অনেক বেশি মানুষের কাছে সেটা পৌঁছবে। একইভাবে টুসু সত্যাগ্রহে দেখা গেল যে সেখানে ওই টুসু গানের সঙ্গে আমাদের মানভূমি বাংলার ভাষা মিশিয়ে তারা একটা প্রতিবাদী ভাষা তৈরি করছেন, প্রতিবাদী আন্দোলনের জন্য উপযুক্ত গান তৈরি করছেন। এবং সেই সময় যে ভজহরি মাহাতোর কথা আমি বললাম, যিনি ওই একেবারে লোকসভায় বাংলার পক্ষে কথা বলেছিলেন, তিনি চমৎকার একটি টুসু গান লিখলেন যেটা সেই সময় লোকের মুখে মুখে চলতো। সেই গানটি আপনারা অনেকেই জানেন, যে শুন বিহারী ভাই তোরা রাখতে লারবি ডাং দেখাই, লাঠি দেখিয়ে আমাদেরকে তোরা কিন্তু আটকে রাখতে পারবি না। এই যে লাঠি দেখিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবি না, এটা তাদের সকলের কথা, সকলের দাবি, এবং এটা সত্যি সত্যিই কিন্তু তাই করা হচ্ছিল। তাদেরকে জেলে ঢোকানো হচ্ছিল, বন্দি করা হচ্ছিল টুসু সত্যাগ্রহীদের, তাদের উপর অত্যাচার করা হচ্ছিল। বাংলার জন্য তারা যেখানে যেখানে জমায়েত হচ্ছিলেন সেখানে দেখা যাচ্ছিল যে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, বন্দি করা হচ্ছে। এবং এই সময় আমি একজনের কথা পেয়েছি, তার নাম হচ্ছে বাবুলাল মাহাতো, বাচ্চা ছেলে। যখন বাবুলালকে ভাগলপুরের শিশু জেলে 3 মাস বন্দি করে রাখা হয়েছিল, এই বাবুলাল মাহাতো সে চোখে দেখতে পারত না, চোখে দেখতে পায় না, কিন্তু তার মন, সে তো বাংলা ভাষার পক্ষে দাঁড়িয়েছে এবং সে বাংলা ভাষার পক্ষে গান গাইছে। তাকে ধরা হলো, ভাগলপুর জেলে তাকে রাখা হলো। তারপর 55 সালের নভেম্বর মাসে যখন আন্দোলন প্রবল হয়ে উঠল, তখন বাবুলাল মাহাতোকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু সেই সময় বিহার প্রাদেশিক সরকার যেভাবে বাবুলাল মাহাতোকে ছেড়েছিল তার মধ্যে অসম্ভব এক ধরনের অমানবিকতা ছিল। ছেড়ে দেওয়া হলো অন্ধ ছেলেটিকে, কিন্তু তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কাউকে তার সঙ্গে দেওয়া হলো না। সে যে কি কষ্ট করে এই অন্ধ ছেলেটি 2-3 বার রেলগাড়ি ছেড়ে শেষ পর্যন্ত তার বাড়িতে এসে পৌঁছলো, কল্পনা করা যায় না। এখন এই যে ধীরে ধীরে দেখা যাচ্ছিল যে পুরুলিয়ার বাঙালিরা তারা একত্র হচ্ছেন, সেটা একটা চূড়ান্ত পর্যায় লাভ করে 1956 সালে। এবং তখন দেখা গেল যে এদের এই আন্দোলনের সঙ্গে এটা একটা প্রান্তিক জেলার ভাষা আন্দোলন নয়, সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ, বাঙালিরা তাদের পক্ষে দাঁড়াচ্ছেন। মেঘনাথ সাহা বিজ্ঞানী, শৈলবালা ঘোষজায়া, নরেন্দ্র দেব, রাধারানী দেবী, অতুলচন্দ্র গুপ্ত, এরা সকলে পুরুলিয়ার ভাষা আন্দোলনের পক্ষে দাঁড়াচ্ছেন। তারা বুঝতে পারছেন যে এই বাঙালির আত্মপ্রকাশ, আত্মপরিচয় যে ভাষা ও সংস্কৃতির মাধ্যমে হচ্ছে, এই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখতে গেলে সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠাকে স্বীকার করতে হবে, কিন্তু কোথাও কোথাও তার বিরোধিতা করা হচ্ছে। ফলে এই প্রান্তিক জেলাটি কিন্তু মোটেই স্বাধীনতার আগে ও পরে প্রান্তিক হয়ে থাকেনি। এই জেলাটি তার ভাষিক এবং সাংস্কৃতিক পরিচয় সেটা পশ্চিমবঙ্গের কেন্দ্রের মানুষদের কাছে পৌঁছে দিয়েছিল। পাকবেরিয়া থেকে একটা দীর্ঘ যাত্রা, পদযাত্রা শুরু হলো, যাকে আমরা বলি লং মার্চ। এবং সেই পদযাত্রা কলকাতায় যাবে, কলকাতায় পৌঁছবে। তার ঠিক আগে একটা অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এরা তারও বিরোধিতা করছিলেন। একদল বলতে শুরু করেছিলেন যে পশ্চিমবঙ্গ এবং বিহারের সংযুক্তি করা হোক,
দুটোকে জুড়ে দেওয়া হোক এবং পূর্ব প্রদেশ বলে একটা সংযুক্ত প্রদেশ তৈরি করা হোক। সেখানে দুটো ভাষা থাকবে, হিন্দি এবং বাংলা। তীব্র বিরোধিতা করা হলো এবং ভীম মাহাতো বলে একজন, তিনি বিহার বিধানসভায় তিনি বক্তৃতা করতে চাইলেন, বললেন আমি বাংলায় বক্তৃতা করব। তাকে বিধানসভার স্পিকার বাংলায় বক্তৃতা করার অধিকার দেননি, অনুমতি দেননি। তিনি ভাঙা হিন্দিতে তার কথা বললেন এবং শেষে বললেন যে আপনারা যে সংযুক্ত পূর্ব প্রদেশের কথা বলছেন, এই যদি তার নমুনা হয়, এই যদি আমার ভাষার অধিকার সম্বন্ধে আপনাদের মনোভাব হয়, তাহলে কেন আমরা সংযুক্ত হব? ফলে এরা যখন এই লং মার্চ করছেন তখন এদের দুটো দাবি, এক, পশ্চিমবঙ্গ নিজের জায়গায় থাকবে, বিহারের বাংলাভাষী মানুষজন তারা পশ্চিমবঙ্গে সংযুক্ত হবেন। এই দুই দাবিতে তারা এই দীর্ঘ পদযাত্রার আয়োজন করলেন এবং যেখানে যেখানে তারা গেছেন ওই একেবারে বঙ্গভঙ্গের সময়, এবং মনে রাখতে হবে এই আন্দোলনের যারা যে পদ্ধতি নিয়েছিলেন সেই পদ্ধতি কিন্তু ওই একেবারে পরাধীন ভারতবর্ষে যে পদ্ধতি নেওয়া হতো, সত্যাগ্রহ, অরন্ধন, অনশন, এই ছিল তাদের পদ্ধতি। এবং এই পদ্ধতিতে কিন্তু সাধারণ মানুষের অসম্ভব সহযোগিতা তারা পেয়েছেন, স্বতঃস্ফূর্ত সংযোগ ও সহযোগিতা তারা লাভ করেছেন। এবং যেখানে যেখানে এই সত্যাগ্রহীরা দীর্ঘ পদযাত্রায় গেছেন সেখানে সাধারণ মানুষ তাদের উপর পুষ্পবৃষ্টি করেছেন, উলুধ্বনি দিয়েছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বোঝা যাচ্ছিল যে এই ভাষা আন্দোলন আসলে মানুষের স্বতঃস্ফূর্ত সংযোগের আন্দোলন। তারা কলকাতায় এসে পৌঁছলেন এবং কলকাতায় এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের ওপর পুলিশি অত্যাচার, তাদেরকে বন্দি করা হলো, তাদেরকে আটক করা হলো, তাদের ওপর লাঠির আঘাত নেমে এলো। মনে রাখতে হবে এটা কিন্তু একটা স্বাধীন দেশে হচ্ছে, স্বাধীন দেশে হচ্ছে, এমন একটা ভাষার ওপরে এই আঘাত নেমে আসছে যে ভাষা কিন্তু সংবিধান স্বীকৃত ভাষা। আমাদের স্বাধীন ভারতবর্ষে 14টা ভাষাকে সংবিধানের প্রাথমিক স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং তার মধ্যে বাংলা অন্যতম। পরে এই তালিকাটা ক্রমশ পরবর্তীকালে আরও বেড়ে গেছে, কিন্তু সেখানে একটা ভাষার ওপর অন্য ভাষা তার আধিপত্য বিস্তার করতে চাইছে। এবং এর আগেও এটাও মনে রাখতে হবে যে বাঙালিরা কিন্তু কখনো, বাঙালিদের মধ্যে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা কিন্তু কখনো অন্য ভাষার প্রতি কেউ কেউ ভুল করে আধিপত্য স্থাপন করতে চাইলেও বাঙালিদের মধ্যে আরও একদল মানুষ ছিলেন যারা কখনোই আধিপত্যকে গুরুত্ব দেননি। আমি একজনের কথা বলবো, যদুনাথ সরকার। যদুনাথ সরকার পাটনা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপনা করতেন। তার একটা অসম্ভব ভালো লেখা আছে, মডার্ন রিভিউতে প্রকাশিত হয়েছিল, যেখানে তিনি দেখলেন যে পাটনা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ইতিহাস পড়াচ্ছেন, ইংরেজিতে ইতিহাস পড়াচ্ছেন, সাধারণ যারা ছাত্র তারা সেই ইংরেজি অনুধাবন করতে পারছে না। যদুনাথ কিন্তু হিন্দিতে পড়াতেন। যদুনাথ অসম্ভব ভালো বাংলা লিখতেন, অসম্ভব ভালো ইংরেজি লিখতেন। তিনি ইংরেজি তার অধীত বিদ্যা, ইতিহাসে তো পরে যোগ দিয়েছেন। যদুনাথ আপনারা জানেন যে রবীন্দ্রনাথের ছোট গল্প ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। তো এই যদুনাথ সরকার কিন্তু সেখানে হিন্দিতে পড়াতেন। ফলে বাঙালিদের যে হিন্দি ভাষার প্রতি খুব বিরাগ ছিল তা কিন্তু নয়। সতীনাথ ভাদুরীর জাগরী, সেটা হিন্দিতে অনুবাদ হয়েছে। অনুবাদ যখন হলো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার হিন্দিতে ভূমিকা লিখেছেন। ফলে কখনোই, আমি বারবার বলছি যে কখনো কিন্তু বাংলা এবং হিন্দি এর মধ্যে বৈরী সম্পর্ক নেই। স্বাধীনতার আগেই দুইয়ের মধ্যে, এবং মনে রাখতে হবে যে হিন্দি এই ভাষা গুরুত্ব পাক ভারতীয় সংযোগের ভাষা হিসেবে, সেই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিমত যিনি দিয়েছিলেন তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই অভিমত ছাড়া সেই সময় হিন্দি এই গুরুত্ব কিছুতেই পেত না স্বাধীন ভারতবর্ষে। ফলে এই সংযোগের ভাষা হিসেবে হিন্দিকে গুরুত্ব দেয়া তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় অন্যতম প্রধান। ফলে এই পরিস্থিতিতে হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দি ভাষার বিরুদ্ধে নয়, বাঙালিদের তীব্র আন্দোলন সফল হলো। 56 সালের নভেম্বর মাসে পুরুলিয়া একটা আলাদা জেলা হিসেবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন এই যে ইতিহাস, এই ইতিহাস আমরা ভুলে যাই। এই ইতিহাসের মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, যেভাবে বাংলাদেশে
ভাষার জন্য রুখে দাঁড়িয়েছিলেন বাঙালিরা, প্রায় সেভাবেই ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের একটি প্রদেশের মানুষ ভাষা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয়ত, এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এখানে ভাষা আন্দোলনের সহযোগীরা মান্য বাংলা এবং বাংলা ভাষার একটি ভেদ মানভূমি বাংলা, দুই পাশাপাশি অবস্থান করুক এটা চেয়েছিলেন। অর্থাৎ এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখবেন যে একটা ভাষার অনেক রকম ভেদ থাকে, বাংলা ভাষারও অনেক ভেদ আছে। এই যে ভেদ, এই ভেদগুলো আমরা যেন অস্বীকার না করি। জ্ঞানেন্দ্রমোহন যখন তার অভিধান সংকলন করতে শুরু করলেন, তখন প্রবাসী পত্রিকায় একটি বিজ্ঞাপন দেয়া হলো। সেই বিজ্ঞাপনে তিনি বললেন যে বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভাষায়, স্থানীয় বাংলায় বিভিন্ন জিনিসের যে বিভিন্ন নাম রয়েছে, সেগুলো আপনারা আমাকে প্রবাসীর দপ্তরে পাঠিয়ে দিন, আমি অভিধানে তার অন্তর্গত করে নেব। এই যে সাধারণের কাছ থেকে সাধারণের ভাষিক জ্ঞানকে প্রমিত ভাষার চেহারায় গ্রহণ করা হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং পুরুলিয়ার ভাষা আন্দোলন সেটা করেছিল। একদিকে প্রমিত ভাষা আর আরেকদিকে এখানকার স্থানীয় ভাষা। স্থানীয় ভাষা বলতে বাংলা ভাষার একটা বিশেষ রূপ, যেটা সৃজনশীলভাবে তৈরি হয়েছিল। এবং এখানে আমার মনে পড়ে যায় যে মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, তিনি আশ্চর্য ভালো কবিতা লিখতেন। মোহিনীমোহন সবসময়ই দেখা যায় যে তিনি পুরুলিয়ার বাংলা, মানভূমের বাংলা এবং মান্য বাংলা দুটো ভাষাতেই কাজ করতেন, দুটো ভাষাতেই অসম্ভব ভালো কবিতা লিখতেন। এই যে একটা ভাষাকে আমি কিভাবে ব্যবহার করব, ভাষার যে ভেদ। শোভা ঘোষ বলে একজন, তিনি পূর্ববঙ্গ থেকে চলে এসেছেন। চলে আসবার পর তিনি একটা গ্রন্থ সংকলন করলেন, গ্রন্থটির নাম যেন ভুলে না যাই। পূর্ব বাংলায় বাংলা ভাষার বিভিন্ন ভেদ রয়েছে, সেই ভেদগুলো আমরা অনেক সময় ভুলে যাই। উনি সংকলন করে সেগুলোকে বাঁচিয়ে রাখছেন। এই যে স্বভাষা, নিজের ভাষা, নিজের আরামের ভাষা, একটা মান্য চেহারা তৈরি করছি, কিন্তু নিজেদেরকে মেরে ফেলে তৈরি করছি না। পুরুলিয়ার ভাষা আন্দোলন এটা আমাদের শিখিয়েছিল। এটাই শিক্ষা, এটাই মানভূম ও মানবভূমের শিক্ষা। আজকে এই ভাষা আন্দোলনের প্রাক্কালে, কালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার আগের দিন আমরা তাই এই পুরুলিয়া যা আশ্চর্যভাবে বাংলা ভাষার জন্য দাঁড়িয়েছিল ও লড়াই করেছিল, ভাষার আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল, সেগুলো আমরা স্মরণ করলাম। আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম, তখন ভাষা আন্দোলন সম্পর্কে, পুরুলিয়ার ভাষা আন্দোলন সম্পর্কে এত কথা আমি জানতাম না। এখন আমি জানি, তাই আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা বিনিময় করে নেওয়া উচিত। এবং আমি চাইব তোমাদের প্রত্যেকের যেটা নিজের ভাষা, সেই ভাষার অধিকার তোমরা বজায় রাখো, অন্য ভাষার সঙ্গে একটা সহযোগী সম্পর্কে যাও। এই পৃথিবীতে আমরা এখন আর কেউ একভাষী নই, আমরা সকলেই কম বেশি দ্বিভাষী, ত্রিভাষী, বহুভাষী। ভাষার জন্য আমরা জানলা দরজাগুলো খুলে দেব, আমরা সাংস্কৃতিক বিনিময়ের পথে যাব, কিন্তু কখনোই আমাদের নিজের সংস্কৃতিকে অস্বীকার করব না। মহাত্মা গান্ধী বলতেন যে আমি আমার ঘরের সমস্ত দরজা জানলা খুলে দেব, তা দিয়ে হাওয়া আসুক, বাতাস আসুক, আমার গুমোট এবং গুমোর কেটে যাক, কিন্তু আমার পা যেন মাটিতে থাকে, আমি যেন উড়ে চলে না যাই। আমি নিজের ভাষার যে অধিকার, সেই অধিকার বজায় রাখব, নিজের ভাষার যে আরাম সেটা গ্রহণ করব, আবার অন্য ভাষার সঙ্গে আমি একটা বিনিময়ের সম্পর্কে যাব। এটাই আসলে ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল গঠন। ভারতবর্ষ নানা ভাষার দেশ, নানা সংস্কৃতির দেশ, নানা ধর্মের দেশ। এখানে মত এবং পথের বিভিন্নতাই এই ভারতবর্ষের, ভারতীয় যুক্তরাষ্ট্রের, স্বাধীন ভারতের
মূল শক্তি। এইটুকুই বলে আমি আমার কথা শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। মানভূমের লাল মাটিতে আমরা অনুভব করলাম মানভূমের মাটির মানুষের ভাষার অহংকারকে। সত্যজিৎ রায়ের গুপি বাঘার মতো সুর মিলিয়ে তাই বলতে ইচ্ছে করে, মোরা সেই ভাষাতেই করি গান। এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, আনন্দেরই ভাষা। ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচু নিচা ছোট বড় সমান। ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাই অধ্যাপক শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়কে পুরুলিয়া ভাষা আন্দোলনের রূপরেখাটি আমাদের সকলের সামনে প্রাঞ্জল ভাষায় তুলে ধরার জন্য। একটি ছোট্ট ঘোষণা, যেসব আগ্রহী পাঠক আমাদের ছাত্র ভাইরা আছো, সম্মাননীয় শিক্ষক মণ্ডলীরা আছেন, অধ্যাপক রায়ের সদ্যপ্রকাশিত উপন্যাস তাম্বুলি আখ্যান গ্রন্থটি সংগ্রহ করতে চান, তারা দয়া করে এই অনুষ্ঠানে পরে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। এবার প্রশ্নোত্তর পর্ব। আজকের আলোচনাকে সামনে রেখে, আজকের আলোচনার প্রেক্ষিতে আপনারা আপনাদের প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে তা দয়া করে তুলে ধরবেন। আপনি বললেন বাংলা ভাষা এর মধ্যে যেন উড়িয়া ভাষাটা চলে আসে, অসমীয়াটা সব রবি ঠাকুর বলেছিলেন, কিন্তু উড়িয়া ভাষাটা তো আমার থেকে পুরাতন ভাষা, ওটা কি করে বললেন? কেননা শাস্ত্রীয় ভাষা হিসেবে উড়িয়া ভাষাটা আগে বসে রয়েছে। আমি তো সেটাই আপনাকে বললাম। আমি তো বললাম যে রবীন্দ্রনাথ আসলে তার ভাষা বিচ্ছেদ প্রবন্ধে এই ভুলটা করেছিলেন, এবং এই ভুলটা করবার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ হলো। প্রতিবাদ করলেন ওড়িয়া ভাষীদের মধ্যে লক্ষ্মীনাথ বেজবরুয়া, আর প্রতিবাদ করলেন দেখা যাবে যে আমাদের অসমীয়াদের মধ্যে দেখা যাবে বাঁহি পত্রিকার মাধ্যমে প্রতিবাদ তীব্রতর হয়ে উঠল। এবং রবীন্দ্রনাথ এই কথাটা যখন বলছেন, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা ইতিহাসবিদ তপন রায়চৌধুরী তিনি সেই সময় প্রেক্ষিতে আলোচনা করেছেন। তিনি বলেছিলেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাঙালিরা প্রথম তুলনামূলক সুবিধে লাভ করে, কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ লাভ করে। আমাদের দেশে যখন ইংরেজরা এলেন, তখন ইংরেজরা এসে দেখলেন যে তারা এদেশের সবকটা ভাষা রপ্ত করতে পারবেন না। তারা একটা ভাষা শুমারি তৈরি করলেন, এবং ভাষা শুমারি তৈরি করে যে ভারতীয় ভাষাগুলোর সঙ্গে তাদের বাণিজ্যিক যোগ বেশি, সেই ভারতীয় ভাষাগুলো গুরুত্ব পেতে শুরু করলো। বাংলা ভাষা ইংরেজদের হাত ফেরতা হয়ে গুরুত্ব পেতে শুরু করলো, এবং 1778-এ বাংলা ভাষায় প্রথম মুদ্রণ যন্ত্রের প্রয়োগ শুরু হয়। যখনই কোনো একটা ভাষা প্রযুক্তির সহায়তা পায়, তখন ক্রমশ সেই ভাষা শক্তিশালী হয়ে ওঠে, এবং বাঙালিরা, বিশেষ করে হিন্দু বাঙালিরা সেই সময় ইংরেজি শিক্ষায় দড় হয়ে ওঠে। এটাকেই তপন রায়চৌধুরী বলেছেন কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। এই তুলনামূলক সুবিধে প্রাপ্তির ফলে তখন তারা এই পূর্ব ভারতে অন্যান্য অঞ্চলে নানা রকম সরকারি চাকরিতে চলে গেলেন। আপনি যদি দেখা যাবে যে ফকিরমোহন সেনাপতির আত্মজীবনী পড়েন, ফকিরমোহন সেনাপতির আত্মজীবনী তো ওড়িয়া ভাষাতেও আছে, বাংলা ভাষায় তার অনুবাদ হয়েছে। ফকিরমোহন সেনাপতির আত্মজীবনী যদি পড়েন, তাহলে দেখবেন যে ফকিরমোহন সেনাপতি যখন স্কুলে পড়েন, তখন সেখানে ওড়িয়া ভাষা পড়ানো হয় না, বাংলা ভাষা পড়ানো হয়, এবং তারা এসে বাংলা ভাষা শিখতে বাধ্য হচ্ছেন। এইবার ক্রমশ দেখা গেল 19 শতকের ওই 8-এর দশক থেকে ধীরে ধীরে অহমিয়া এবং ওড়িয়া ভাষা তাদের অতীত সম্পর্কে সচেতন হয়ে উঠছেন, এবং তাদের মধ্যে এক ধরনের মধ্যবিত্ত শিক্ষিত ভদ্রলোক সম্প্রদায়ের জন্ম হচ্ছে। তারা তাদের আত্মপ্রতিষ্ঠার কথা বলতে শুরু করছেন, এবং তখন এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ নিজের ত্রুটি এবং ভুল বুঝতে পারলেন, এবং বুঝতে পেরে নিজের এই উক্তিকে প্রত্যাহার করে নিলেন। এবং প্রত্যাহার করে নিয়ে তিনি বললেন, যেটা একেবারে রবীন্দ্রনাথের পরবর্তী পর্ব থেকে উদ্ধার করে বলেছি, যে রবীন্দ্রনাথ বললেন যে আমাদের সদরে একটা প্রদীপ জ্বলবে, সেটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে, কিন্তু আমরা ঘরের প্রদীপকে জ্বালিয়ে রাখব। এটাকেই আমি বলেছি ভাষা আধিপত্য।
সেই জন্য আজকে খুব সচেতন করে দিয়েছি প্রথমেই যে যখন আমি ভাষা ভালোবাসার কথা বলি তখন আমি যেন ভাষা আধিপত্যকে প্রশ্রয় না দিই। এবং এই ভুল রবীন্দ্রনাথ করেছেন, এই ভুল যখন পুরুলিয়ার বাঙালিদের ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা একই ভুল। এই ভুল পূর্ব পাকিস্তানে যখন বাংলার ওপর উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছে তখন একই ভুল। কোথাও কোথাও এই ভুল যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিচ্ছেন, আর কোথাও এই ভুল যারা করছেন তারা সংশোধন করছেন না, তারা এর সঙ্গে রাজনৈতিক শক্তির যোগ ঘটাচ্ছেন এবং তখন একটা লড়াইতে যেতে হচ্ছে, যে লড়াইতে লোকসেবক সংঘের মানুষেরা গিয়েছিলেন, যে লড়াইতে আপনার পূর্ব পাকিস্তানের মানুষ গিয়েছিলেন। এবং এটা একটা অদ্ভুত ভূতের মতো, জানেন তো, সেটা হচ্ছে যে ভাষা আধিপত্যের ভাবনা, ধর্মীয় আধিপত্যের ভাবনা এবং দেশের আধিপত্যের ভাবনা, এই তিনটের ভূত থেকে মানুষ কখনো বেরোতে পারে না। ফিরে ফিরে এটা আসে। আমরা ধর্মের আধিপত্য নিয়ে কথা ভাবি, ভাষার আধিপত্য নিয়ে ভাবি এবং একই রকমভাবে দেশের আধিপত্যের কথা নিয়ে ভাবি। ভাষা ভালোবাসা, স্বাদেশিকতা এগুলো কিন্তু কখনোই আধিপত্যের কথা বলে না। বোঝাতে পেরেছি? দ্বিতীয় প্রশ্নটা হলো যে পুরুলিয়ার মানুষ ভাষা আন্দোলন করে বিহার থেকে এখানে এসেছে আর্টিস্ট, বাঙালিরাও পুরুলিয়ার মানুষকে তখন নানানভাবে অত্যাচার করেছে। তার আপনি বললেন পদযাত্রা 1005 জন গেছিল, প্রায় 17 দিন ধরে হেঁটে গিয়ে সবাইকে অ্যারেস্ট করা হয়। কারণ বাঙালিরা গিয়ে এদেরকে যা করার করলো। এখানে আপনি বললেন টুসু আন্দোলন হয়েছে, টুসু সত্যাগ্রহ, হ্যাঁ, আন্দোলন হয়েছে, চুয়াড় আন্দোলন হয়েছে, বিহারিরা এভাবে অত্যাচার করেছে। তাহলে এখানে পুরো বাঙালি সাপোর্ট করেছে, ব্যাপারটা আসছে না। তার ঘটনা থেকে বলছেন আপনি, ঘটনাটা বললেন সেই জন্য বললাম। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন এবং বিহারের মুখ্যমন্ত্রী তৎকালীন দুজনেই যুক্ত করে এদের মতটার বাইরে ডিসিশন দিচ্ছে। এটা ভোটাভুটি হয়ে 45-55 হেরে হয়েছে। তখন লোকসেবক সংঘ কংগ্রেসের তৈরি হয়। তাহলে দুই পক্ষ থেকে এটা পুরো বাঙালিদের দাবি ছিল না, মানবতা এরকম হয়তো প্রকাশ হলো। এবার আমি আবার দ্বিতীয় প্রশ্নটা জবাব দিয়ে দিই। আচ্ছা, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে আপনি বলছেন যে পুরুলিয়ার মানুষদের ওপর বাঙালিরা অত্যাচার করছে। আসলে পুরুলিয়ার মানুষদের ওপর বাঙালিরা অত্যাচার করছে না, কংগ্রেসি প্রশাসনিকতার অত্যাচার। অর্থাৎ যদি আপনি বলেন যে ইংরেজ আমলে স্বদেশীদের ওপরে স্বদেশী পুলিশ যখন অত্যাচার করে তখন স্বদেশী পুলিশ প্রশাসনের যন্ত্র হিসেবে অত্যাচার করে। তাতে তো ধরুন এই যে স্বদেশী বিপ্লবীদের ওপর কে অত্যাচার করছে? সবসময় যে ইংরেজ পুলিশ অত্যাচার করছে তা নয়, স্বদেশী পুলিশ অত্যাচার করছে। অর্থাৎ এই যে ক্ষমতার প্রশাসনিকতার দম্ভ, যারা এই সত্যাগ্রহীদেরকে অত্যাচার করছে, অর্থাৎ আপনি কাদের পক্ষে কথা বলছেন? আপনি কথা বলছেন ভাষার স্বাধীনতার পক্ষে, আপনি কথা বলছেন ভাষার স্বাধীনতার আধিপত্যের বিরুদ্ধে। এইবার রাজেন্দ্র প্রসাদের অনুগামীরা, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, এরা কেউই কিন্তু এদের পক্ষে দাঁড়াচ্ছেন না। তাতে কিন্তু সত্যটা মিথ্যে হয়ে যায় না। সত্যটা হচ্ছে এই যে আমার একটা স্বভাষা আছে, সেটা আপনার ওড়িয়া হতে পারে, আমার বাংলা হতে পারে, কারুর অহমিয়া হতে পারে, কারুর হিন্দি হতে পারে, কারুর কুর্মি হতে পারে, কারুর রাজবংশী হতে পারে। সেই স্বভাষার লিপি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। লিপি পরে আমি অর্জন করতে পারি। বিজ্ঞানীরা সবসময় বলেন, যেটা আমি একেবারে আমার বলবার শুরুতে বলে দিয়েছি, যে মানব ভাষার মধ্যে একটা অসম্ভব সামর্থ্য বা পোটেনশিয়াল আছে। অর্থাৎ যে কোনো মানব ভাষা কী করতে পারে? অসংখ্য বাক্য সৃজন করতে পারে। এই অসংখ্য বাক্য সৃজনের ক্ষমতার মধ্যেই নিহিত রয়েছে সে কিভাবে সৃষ্টি করবে। ফলে কোনো ভাষা ভালো বা খারাপ নয়, সকল ভাষা সমান। এইবার আমি একজন মানুষ হিসেবে আমার সত্তার নানা দিক আছে। ধরুন আমি যখন বিদেশে যাব তখন আমি ইংরেজি ভাষায় কথা বলতে বাধ্য, কারণ সেটা আমার লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আমি যখন উত্তরপ্রদেশে যেতে কথা বলবো তখন আমি হিন্দিতে বলবো, কিন্তু সেটা আমার কাজের ভাষা, আমার ভাবের ভাষা নয়। এইবার
রাষ্ট্রীয় আধিপত্য কি করে? এক দেশ এক ভাষার কল্পনা করে। এই কল্পনাটা হচ্ছে পাশ্চাত্যের কল্পনা। মনে রাখবেন, ভারতবর্ষ এমন একটা যুক্তরাষ্ট্র, তার এক একটা প্রদেশ সেটা পাশ্চাত্যের একটা দেশের সমতুল। তবু এত বছর ধরে, এত শতাব্দী ধরে আমরা আছি। কেন আছি? কারণ আমরা এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে এখনও ধারণ করতে পারছি। সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও ধারণ করতে পারছি। আমার হিন্দি ভাষার প্রতি কোনো বিরাগ নেই, আমার অহমিয়া ভাষার প্রতি কোনো বিরাগ নেই। আমি খুব লজ্জিত যে আমি আরবি ফার্সি জানি না। যদুনাথ সরকার বলেছিলেন, প্রাচীন ভারতের ইতিহাস সেই পড়তে যেতে পারে যে সংস্কৃত জানে, আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে। এই চারটে ভাষা জানলে সে প্রাচীন ভারতের ইতিহাস পড়বার, ইতিহাসে এমএ পড়বার যোগ্য হয়। কারণ এটা না জানলে তো অতীত ইতিহাসটা আমি জানতে পারবো না। ঊনবিংশ শতাব্দীতে যখন বাংলা ভাষায় ইতিহাস লেখা শুরু হলো মুর্শিদাবাদে, অক্ষয় কুমার মৈত্র থেকে শুরু করে, তারা সবাই প্রয়োজনে আরবি ফার্সি সোর্স ব্যবহার করেছেন, নইলে ইতিহাস লেখা যাবে না। ফলে এটা আমার দেশের এই বিভিন্নতার শক্তি। যখনই যে সময় যে ভাষার ওপরে অন্য ভাষা আধিপত্য তৈরি করতে চেয়েছে, তখনই লড়াই বেঁধেছে। এবং মনে রাখবেন, আমি কেন মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের কথা বললাম, তার কারণ হচ্ছে তিনি দুটো ভাষাতে, মান্য প্রমিত বাংলা ভাষাতে আশ্চর্য ভালো কবিতা লেখেন, আবার এখানকার মানভূমি বাংলাতেও আশ্চর্য কবিতা লেখেন। এবং এটাই পুরুলিয়ার ভাষা আন্দোলনের জোর, মারভাতের লড়াই। এবং মনে রাখবেন যে আমি ছোটবেলায় যে মানুষটির কোলেপিঠে বড় হয়েছি তার নাম সুবোধ বসু রায়, এবং তিনি মালাধার বসুর বংশধর। তিনি পুরুলিয়াতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার সাংস্কৃতিক পরিচয় তিনি হুগলি জেলার মানুষ। তিনি ইংরেজি পড়ান, কিন্তু ঝুমুর গান সংগ্রহ করেন। ফলে এই যে বহুত্ব, এই বহুত্বই হচ্ছে নিবারণচন্দ্র দাশগুপ্তের মানবভূমের কল্পনা। ফলে এই কল্পনাটা আমার কাছে আদর্শ। বিধান রায়ের পুলিশ কাকে অত্যাচার করলো সেটা আমার পরিচয় নয়। আজকে যখন আমি মাতৃভাষা দিবসের কথা বলছি, তখন আসলে আমি সাবধান করে দিচ্ছি, এই ইতিহাসের কাছে আপনাকে নৈর্বক্তিক এবং নিরপেক্ষ হতে হবে। আমি কারুর পক্ষে কথা বলছি না, আমি ঘটনাটার কথা বলছি, এবং যে আদর্শটা হওয়া উচিত সেই আদর্শটার প্রতি ইঙ্গিত করছি। যখনই আমি আমার ভাষাকে ছেড়ে দিয়ে অন্য ভাষার উপর আমাকে চেপে বসতে হবে, চাপিয়ে দেওয়া হবে, তখনই দেখা যাবে যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছে। 56 সালের 17 আগস্ট লোকসভায় পাস হলো বিলটি, পুরুলিয়া জেলা হবে। 28 আগস্ট রাজ্যসভায় পাস হলো, 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন হলো। তাতে ছিল 19টি থানা নিয়ে পুরুলিয়া হবে। পেলাম সবাই। হ্যাঁ, হলো তো, মানে এটা তো হলো যেটা হলো। মনে রাখবেন যে বারবার এই চেষ্টা চলছে যে কতটা দেয়া যাবে এবং কতটা দেয়া যাবে না, এই বার্গেন চলছে। এবং এই বার্গেন চলার কারণ তো আর কিছুই নয়, বুঝতে পারেন যে এখানকার খনিজ সম্পদ, অর্থাৎ এই স্বাধীন ভারতবর্ষে তখন আমাদের যে অর্থনৈতিক নীতি, সেই মেনে আমি আমার প্রদেশে খনিজ সম্পদকে যদি ধরে রাখতে পারি, তাহলে আমার শিল্প সম্পদ এবং অর্থনৈতিক বিস্তার সুবিধা হবে। ফলে সেখানে আমি এই ভাষিক অধিকারকে ছেড়ে দেব না, যেটা আমাদের সইতে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, জঙ্গলমহলের ইতিহাস যদি দেখেন, তাহলে হচ্ছে ব্রিটিশরা একেবারে যথার্থ বণিক প্রথম জঙ্গলমহলের দিকে চোখ পড়ল। মুঘল আমলে কিন্তু জঙ্গলমহলের উপর চোখ পড়েনি, জঙ্গলমহল স্বাধীন ছিল। এবং মনে রাখবেন যে এই জনজাতিদের কাছ থেকে একটা জিনিস আমরা শিখিনি, সেটা হচ্ছে, আপনি জানেন হয়তো যে জনজাতির মানুষজন তারা কখনো সকলে এক জায়গায় বসবাস করতেন না, তারা ভেঙে ভেঙে জঙ্গলের মধ্যে থাকতেন। তার দুটো কারণ ছিল। 1 নম্বর হচ্ছে, তারা মনে করতেন যে এক জায়গায় থাকলেই একজন প্রধান এবং বাকিরা অপ্রধান, ও একটা কেন্দ্রীয় ক্ষমতা তৈরি হবে, সেই স্ট্রাকচারটা ভেঙে পড়বে যদি এইভাবে থাকি। আর 2 হচ্ছে, জঙ্গলে ছড়িয়ে থাকলে প্রাকৃতিক সম্পদের ওপর আমি আমার অধিকার কায়েম করব না, আমি একটু একটু করে নেব। এই যে সহাবস্থান, মনে রাখবেন সত্যজিতের শেষ সিনেমা হচ্ছে আগন্তুক। যে আগন্তুকে উৎপল দত্ত ওই জনজাতির মানুষের কাছে ফিরে যাচ্ছেন, এবং সেখানে তার আগে বাঙালি ভদ্রলোকের বৈঠকখানায় বিতর্ক হয়েছে সভ্যতা কাকে বলে তাই নিয়ে।
এবং তিনি বলেছেন যে যে লোকটা ওই আলতামিরার গুহায় ছবি এঁকেছিল তার মতো শিল্পী তো আমি এখনো পাইনি। বলেছিলেন ওদের বিজ্ঞানের কথা আপনি অস্বীকার করতে পারেন, অতগুলো ভেষজর খবর রাখতেন ওরা। ফলে এই যে গল্পটা আমি বলছি ভাষা আধিপত্যের গল্প, এটা আসলে উঠে আসছে আমাদের পাশ্চাত্যের এনলাইটেনমেন্ট প্যারাডাইম থেকে। প্রকৃতিকে আমরা জয় করব, কিছু মানুষের জন্য আমরা সব কিছু করব, এবং সেইখান থেকেই এই ভুল ঐক্যের কল্পনা। আপনার হাতে 5টা আঙুল, আপনি এটাকে কখনো কেটে সমান করতে পারবেন না, কারণ সেখানে তো কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো ছিল না। ফলে এটাই হচ্ছে প্রধান পার্থক্য। মূল আধিপত্যের ধারণাটা একই, কিন্তু তার সমাধান এখানে সহজে হলো, ওখানে সমাধান সহজে হলো না। ওখানে ভাষা আন্দোলনের সাফল্য এবং তারপর সেটা একেবারে সম্প্রসারিত হলো স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন। মধ্যে ঠাট্টা করছেন যে বাঙালরা কি করে বাংলা বলে। এখন এটা খুব স্বাভাবিক একটা কৌতুক। এটাকে আমাদের যারা মনোবিদ তারা বলেন যে সবসময় আমরা অপরের দিকে একটু কৌতুকের দৃষ্টিতে, ভয়ের দৃষ্টিতে, বিস্ময়ের দৃষ্টিতে তাকাই। আমার মতো যে কথা বলে না, আমার মতো যে খাওয়া দাওয়া করে না, আমার মতো যে পোশাক পরে না, তাদের সম্পর্কে আমার একটা অপরত্বের ধারণা হয়, তারা আলাদা, অপর। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে আমরা কি করতে পারি। বাংলা ভাষার নানা উচ্চারণ ভেদ, বাংলা ভাষার লেখার একটা মান্য চেহারা তৈরি করে নেওয়া হলো। এটা তৈরি করার দরকার হয়েছিল, তার কারণ নইলে আমি কি করে জ্ঞানের কথা বলবো, ভাবের কথা বলবো। এরপর উচ্চারণের যে বিভিন্নতা, এই বিভিন্নতা কলকাতাবাসীরা চিরকালই অন্য ভাষা, অন্যভাবে যারা বাংলা বলেন তাদেরকে নিয়ে ঠাট্টা করেছেন। রবীন্দ্রচন্দ্র সেন তিনি যখন কলকাতায় পড়তে গেলেন তখন তার একটা আত্মজীবনী আছে, তুমি পারলে পড়ো, আমার জীবন বলে 3 খণ্ডের আত্মজীবনী। তাতে উনি বলেছেন যে আমাকে সবাই বাঙাল ভূত বলতো, কিন্তু তাতে আমার অপমান বোধ হতো না। আমি আপ্রাণ কলকাতার লোকদের সঙ্গে গল্প করতাম এবং রবীন্দ্র সেন তো মান্য বাংলাতে অসাধারণ সাহিত্য রচনা করেছেন। এখন ক্রমশ যখন প্রতিবাদী নাটক, সেটা সমুদ্র হিমাচলের মতো, আমরা বঙ্গদেশের ক্ষেত্রে বলতে পারি যে একেবারে হিমালয় থেকে তলার সাগর পর্যন্ত বাঙালি সামগ্রিকভাবে নবান্নের কথা এখন মনে রেখেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মন্দার বলে একটি ম্যাকবেথের অ্যাডাপ্টেশন হয়েছে, সেখানে যে ভাষা এসেছে সেটা মান্য বাংলা নয়। ফলে এইটা একটা নতুন ধরনের নিরীক্ষা শুরু হচ্ছে যে যেখানে লেখার জন্য একটা মান্য বাংলা ব্যবহার করছি, কিন্তু কখনো কখনো আমার প্রাদেশিক বাংলায় একটা আশ্চর্য সৃজনশীলতা তৈরি করছি। ফলে কলকাতার এই মনোভাব নিশ্চয়ই ওই কলকাতারই মনোভাব, কিন্তু এটা থেকে বেরিয়ে আসার, মুক্তির একটা চেষ্টা চলছে এবং এটা হওয়া উচিত। এটাই আমার অভিমত। আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাঙালি ছাত্র সমাজের ক্ষেত্রে সাম্প্রতিককালে আমরা দেখি যে তাদের মাতৃভাষার চেয়ে বরং ইংরেজি, হিন্দি এই ভাষাগুলোর প্রতি অনুকরণীয়তা বেশি। তো সেই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল এবং সচেতন ছাত্র হিসেবে আমাদের করণীয়। এটা শুধুমাত্র যে বাংলা ভাষায় এই সমস্যা হচ্ছে তা নয়। আমি কালকে যখন এখানে চলে গেলাম সকালবেলায় আমার সঙ্গে শ্যাম পাখারি বলে একজন মানুষের সকাল থেকে গল্প কাছা করছিল, তিনি ইতিহাস পড়ান, গান্ধীবাদী। তিনি আমাকে বললেন যে বিশ্বজিৎ, আমার মারাঠি মিডিয়াম স্কুলগুলোরও একই অবস্থা। এটা একটা ভুল। অর্থাৎ আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি যে নিজের ভাষায় সুস্থিত থেকে, আমার তো ইংরেজি শিখতে কোনো আপত্তি নেই। বস্তুতপক্ষে রবীন্দ্রনাথ খুব মন দিয়ে ইংরেজি পড়াতেন, এবং এই যে রবীন্দ্রনাথ ইংরেজি পড়াতেন, রবীন্দ্রনাথ বলতেন যে ইংরেজিটা আমার কাজের ভাষা, ভাবের ভাষা নয়। রবীন্দ্রনাথ সবসময় নিজে যখন নিজের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন, ভয় পেয়েছেন, অনুবাদ করে সবসময় বন্ধুদেরকে দিয়েছেন আর্টিকেল এবং প্রিপোজিশন কোথায় গণ্ডগোল হচ্ছে। এবং এখন তো আমরা ইংরেজি ভাষার গুমর ছেড়ে দিয়েছি। এখন তো ইন্ডিয়ান ইংলিশ, আফ্রিকান ইংলিশ, ইংরেজির নানা পর্যায়ে, কুইন্স ইংলিশ তো আমরা কেউ লিখি না। তার মানে ইংরেজি ভাষা প্রচার পাচ্ছে এইভাবে যে সে তার গুমর ছেড়ে দিচ্ছে। আমাদের উচিত, সকলেরই উচিত যে ভারতীয় ভাষা নিজের জায়গা থেকে শেখা এবং আরেকটি ভাষা ইংরেজি সেটা রপ্ত করা। এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই, বরং তাতে আমার জ্ঞানের পরিমণ্ডল বাড়বে। আমাদেরই জুনিয়র একটি ছেলে রাজিবুল বলে, ও MIT-তে আছে, ফিজিক্সের ছাত্র। ও বিজ্ঞান বলে একটা অনলাইন পত্রিকা করে, বাংলায় করে।
এবং সেখানে আমাদের দৃষ্টিসীমার বাইরে প্রচুর ছাত্রছাত্রী যারা ওই বিজ্ঞান থেকে বাংলায় বিজ্ঞান বিষয়ক লেখাগুলো সেগুলো পড়ে উপকৃত হয়। ফলে এই দুই ভাষার অধিকার আমরা যদি ত্যাগ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু হারাবো। এটা তো বরং আমাদের সুবিধে যে আমরা নিজের ভাষাটাও জানি, আর একটা ভাষা শিখলাম, এবং ভারতীয় ভাষাগুলো নিজেদের মধ্যে একটা মিল আছে। চাইলে আমাদের হয়তো অনেকেরই হিন্দি উচ্চারণ খারাপ, কিন্তু চাইলে আমরা হিন্দি সহজেই শিখতে পারি, বা আমরা অহমিয়া এবং ওড়িয়া, অহমিয়া ভাষা তো সহজেই পড়তে পারা যায়, লিপির একটা সাদৃশ্য আছে। ফলে যত বেশি ভাষা আমরা জানবো আখেরে আমাদের লাভ হবে। এটাই আমার অভিমত, যে কখনো নিজের ভাষার অধিকার ছেড়ে কী হবে। এবং সত্যি সত্যি আমি এখন কলকাতার আমার পরিচিত জন, যেমন আমারই এক পরিচিত একজন কবির চট্টোপাধ্যায়, ও যাদবপুরে ইংরেজির খুব ভালো ছাত্র, ও এখন বিদেশে পিএইচডি করে এসে হেরিটেজে ইংরেজির মাস্টারমশাই, ইংরেজি পড়ায়। কিন্তু ও অসম্ভব ভালো বাংলা গান লেখে, বাংলা গান গায়। ওর ছাত্রছাত্রী যারা ইংরেজি মাধ্যমেই পড়ে তারা কবিরের বাংলা গান শুনে আপ্লুত হয়। ফলে যারা আমরা বিভিন্ন জায়গাতে সুযোগ পাচ্ছি তারা ইংরেজিটাকে রেখে আমার বাংলাকে ব্যবহার করব, তাতে কোনো অসুবিধা নেই, এবং খুব মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে ব্যবহার করব। এটাই করা উচিত। যখন আমরা মোবাইলে লেখালেখি করছি তখন আমাদের কাছে বাংলা কিবোর্ড থাকা সত্ত্বেও আমরা সেটাকে ইংরেজিতে লিখছি, বা ভালো আছে কে লিখছি A6H। তো এর মাধ্যমে কোথাও কি বাংলা ভাষার স্বতন্ত্রতা নষ্ট হচ্ছে, বা বাংলা ভাষা কোন দিকে মোড় নিচ্ছে? এটা শুধুমাত্র বাংলা ভাষার সমস্যা নয়, ইংরেজি ভাষার ক্ষেত্রেই একই সমস্যা। ইংরেজি ভাষাতেও যখন মোবাইলে টেক্সট করা হয় সে প্রায় বানানের একেবারে সাড়ে সর্বনাশ বলতে যা বোঝায় তাই। এমনকি ওই দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে অক্সফোর্ডে ইংরেজি ভাষায় উত্তর করতে গিয়ে ওই মোবাইলে যেভাবে টেক্সট করে সেই ভাষায় লিখে ফেলেছে। এখন এটা শুধু বাংলা ভাষার সমস্যা নয়, পৃথিবীর সমস্ত ভাষাই এই প্রযুক্তির সঙ্গে আসলে এটাকে সমস্যা হিসেবে না দেখে এটাকে একটা ভাষার নতুন চরিত্র বা রূপ হিসেবে দেখা ভালো। মানে আমি বাংলা হরফটা ব্যবহার করতে পারলে ভালো, বাংলা হরফ ব্যবহার করা উচিত। এবং আমার ধারণা ভবিষ্যতে খুব সহজ একটা প্রযুক্তি তৈরি হবে যখন অনায়াসে আমি আমার ভাষায় কথা বলে যাব, মাঝখানে একটা কিছু থাকবে যেটা যে শুনছে তাকে তার ভাষায় সেটাকে আপাতত বোধগম্য অনুবাদ করে দেবে। ফলে প্রযুক্তি এদিকেই হয়তো যাচ্ছে। এটা যে একেবারে অলীক গল্প বললাম তা কিন্তু নয়। আবার এটাও সত্য যে যত্ন করে ভাষা শেখার তো কোনো মার নেই বাবা। মানে আমি ছোট বিষয়টাও জানবো, আবার ভালো আছি পুরোটাও জানবো। আমার প্রশ্ন হলো যে সংস্কৃতের পরবর্তীকালে আমরা বাংলার পূর্ববর্তী যুগে দুটো মানে উপভাষা বা কিছু উল্লেখ পাই। প্রথমটা হলো বাংলা উপভাষ এবং অবহূত। তো প্রাচীন ভারতে ষোড়শ মহাযান পর্বকে আমরা তার মধ্যে প্রধান হিসেবে মোগল মহাযান পর্বকে জানতাম। তো মোগল মহাযান পর্বতে বর্তমানে উত্তরপ্রদেশের কিছু অংশ এবং বর্তমানে বিহারের অধিকাংশ। তো এই বর্তমানে এই অঞ্চলে যে প্রচলিত ভাষা সেটি হলো হিন্দি। তাহলে বাংলাদেশ অপভ্রংশ থেকে হিন্দি ভাষা কোনো উপভাষা উদ্ভূত না হয়ে বাংলা যেন উদ্ভূত। আচ্ছা, এখন যেটা হলো যে আমাদের সংস্কৃত, আমাদের এই যে ভারতবর্ষের ভাষা, তার মধ্যে কিছু ভাষা হচ্ছে সংস্কৃত উত্তরাধিকার থেকে তারা আত্মপ্রকাশ করেছে, আর কিছু ভাষা আছে যার সঙ্গে সংস্কৃত উত্তরাধিকারের কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় ভাষাগুলো, তার সঙ্গে সংস্কৃতের কোনো যোগ নেই। এবার সংস্কৃত থেকে যখন প্রাকৃত তৈরি হলো, প্রাকৃত মানে হচ্ছে সাধারণ জন, অর্থাৎ আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ভাষা কিন্তু খুব চলমান একটা জিনিস, ভাষা কোথাও দাঁড়িয়ে থাকে না। ওই একটা লড়াই আছে যে ব্যাকরণ আগে না ভাষা আগে। আমরা সবসময় বলি ভাষা আগে, এবং ব্যাকরণের দু ধরনের চরিত্র হয়। এক ধরনের চরিত্রকে বলে প্রেসক্রিপটিভ গ্রামার, আরেক ধরনের চরিত্রকে বলে ডেসক্রিপটিভ গ্রামার। প্রেসক্রিপটিভ গ্রামার মানে হচ্ছে যে ডাক্তারবাবুরা যেরকম ওই একটা করে প্রেসক্রিপশন দেন, এটা মানতেই হবে, সেটা হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রামার, এটা করতেই হবে। আর ডেসক্রিপটিভ গ্রামার সে বলে ভাষাটা যেমন যেমন করে বদলে যাচ্ছে আমি তাকে অনুসরণ করে ব্যাকরণের নিয়মগুলো তৈরি করব। এইবার যখন ওই প্রাকৃত থেকে বিভিন্ন ভারতীয় ভাষা তৈরি হচ্ছে,
তখন এই ভারতীয় ভাষাগুলো বিভিন্ন অঞ্চল ঘিরে তৈরি হচ্ছে বটে, কিন্তু সেই অঞ্চলের সীমা পরে নানাভাবে বদলে যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের ভূগোলের দিকে যদি তাকাই, যেমন ভাষা স্থির নয় তেমনি অঞ্চলের সীমাও স্থির নয়, এবং এই অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করতেন সেই মানুষেরাও স্থির নন। ফলে এই চলমানতা হয়, এবং এই চলমানতার সূত্রেই একটা ভাষা থেকে আরেকটা ভাষার কাছাকাছি আসা, সরে যাওয়া, অন্য মানুষ ঢুকে পড়া, কোনো একটার আধিপত্য বেড়ে যাওয়া, কোনো একটা কমে যাওয়া। ফলে এটা একটা খুব মজার জিনিস, এটা মেনে নিতে হয় এবং এটা দেখতে হয়, উপভোগ করতে হয়। বোঝাতে পারলাম? যে আমরা যদি দেখি তাহলে সাহিত্যে একটা কারণ প্রচলিত আছে যে প্ল্যাজিয়ারিজম, যে অর্থ হলো যে অন্যের লেখা কোনো তথ্য বা সাহিত্য আমরা নিজেদের নামে চালিয়ে নিচ্ছি। তো যদি প্রাচীন ভারতীয় সাহিত্য বা শাস্ত্রের ক্ষেত্রে দেখা হয়, তাহলে দেখা হয় যে নিজে লেখা অন্যের নামে চালিয়ে দেওয়া, এটা প্রাচীন ভারতে প্রচলিত ছিল। কিন্তু আমরা যদি দেখি যে বর্তমান যেটা প্ল্যাজিয়ারিস্ট, সেই হিসেবে দৃষ্টিভঙ্গি থেকে কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোভাবে মানে প্ল্যাজিয়ারিজমের দায়িত্ব অভিযুক্ত করা যায়? কেন? রবীন্দ্রনাথ কোত্থেকে নিয়েছেন? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে শেক্সপিয়ারের কোনো নাটকের গল্পই কিন্তু শেক্সপিয়ারের মৌলিক নয়। শেক্সপিয়ার সেই কাহিনীগুলো গ্রহণ করেছিলেন। আসলে পৃথিবীতে কোনো কিছুই মৌলিক হয় না। শঙ্খ ঘোষের একটা আশ্চর্য কথা আছে, তিনি বলতেন শব্দের নতুন নির্মাণ। যিনি কবি বা যিনি সাহিত্যিক, তিনি শব্দের নতুন নির্মাণ ঘটান। যেমন ধরা যাক, জীবনানন্দের কবিতায় আছে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা। উট শব্দটাও ছিল, গ্রীবা শব্দটাও ছিল, মতো শব্দটাও ছিল, নিস্তব্ধতা শব্দটাও ছিল, কিন্তু উটের গ্রীবার মতো নিস্তব্ধতা ছিল না। এটা হচ্ছে শব্দের নতুন নির্মাণ। কবি প্রতিভা যিনি, তিনি ব্যঞ্জনার অধিকারী। পুরনো ভারতে খুব কম কবি নিজেদেরকে মৌলিক কবি বলে মনে করতেন। তারা অধিকাংশ ক্ষেত্রেই, বিশেষ করে যারা ভক্ত কবি, তারা কখনো তাদের পদের মধ্যে নিজের অহমিকা প্রকাশ করতেন না। তারা মনে করতেন যে এই যে আমি পদটি রচনা করেছি, আমি করণ মাত্র, কেউ আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন। আমি এই অনন্ত সৃষ্টির স্রোতে আমি একটি বিন্দু যোগ করলাম, আমার নাম সেখানে গুরুত্বপূর্ণ নয়। এই সত্য বা অধিকারের ধারণা তৈরি হলো যখন আমরা ধীরে ধীরে মুদ্রণ প্রযুক্তির জায়গাতে এলাম। তার আগেও খানিকটা তৈরি হচ্ছিল, যেটা কবিরা তাদের ভণিতায় লিখতেন। এখন রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণ গ্রহণ করেছেন। যেমন ধরা যাক, রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গা থেকে সুর গ্রহণ করেছেন। পাশ্চাত্য সুর, দেশজ সুর, এরকম গবেষণা হয়েছে যে কোন কোন গান ভাঙা রবীন্দ্রগীতি, অন্য সুর থেকে ভেঙে তৈরি করেছেন। কিন্তু এটাই তার প্রতিভা যে সেটার মধ্য দিয়ে তিনি নতুন নির্মাণ ঘটালেন। আমি আজকে বক্তৃতার সূত্রে বললাম যে তিনি বাউল গানের সুরে স্বদেশী গান লিখলেন। সুরটা বাউলের, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, এর মূলে একটা অন্য গান রয়েছে, খুব চেনা সুর। তো এইটা রবীন্দ্রনাথের প্রতিভা। এবং রবীন্দ্রনাথ তার সাহিত্যের ক্ষেত্রে দেখা যাবে যে সংস্কৃত সাহিত্য থেকে নানা কিছু গ্রহণ করেছেন। যেমন কালিদাসের মেঘদূতকে নানাভাবে ব্যবহার করেছেন, বৈষ্ণব পদাবলীকে ব্যবহার করেছেন, কিন্তু ব্যবহার করে তিনি ওই নতুন নির্মাণ ঘটাতে পেরেছেন। ফলে আমরা যাকে কুম্ভিলক বৃত্তি বলি, তার অর্থ হচ্ছে যে ওই অন্যকে হুবহু লিখে ফেলা, সেখানে আর নতুন নির্মাণ হলো না। রবীন্দ্রনাথ তো ওই ভানুসিংহের যখন পদাবলী লিখলেন, তখন তো রবীন্দ্রনাথ কৌতুক করে ঠাট্টা করে বলেইছিলেন যে এটা আমার লেখা নয়, প্রাচীন একজন কবির লেখা। কিন্তু সেটা তো আসলে রবীন্দ্রনাথেরই লেখা। পরে আমরা বুঝতে পারলাম যে বৈষ্ণব পদাবলীকে কীভাবে নতুন করে দিয়ে তিনি মরণ রে তুহু মম শ্যাম সমান লিখতে পারেন। এটাই তার প্রতিভা। বোঝাতে পেরেছি?